নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। লোকো পাইলট সাহেবের আজকের ডিউটি মেল এক্সপ্রেস ট্রেনে। বন্ধুরা, তখন রাত্রি 23টা বেজে 34 মিনিট। লোকো পাইলটস এসে গেছেন লবিতে। লবি বলা হয় সেই জায়গা যেখানে লোকো পাইলটস তার ডিউটি অন করেন, এবং এখানে আসার পর উনি ডিউটি অন করার পর তার সমস্ত টুলস অ্যাপারেটাস যা কিছু প্রয়োজন একটা ট্রেন চালানোর জন্য সব কিছু ওনারা নিয়ে নেন। সমস্ত সিগন্যাল, ওয়াকি টকি থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইস ঠিকঠাক করে দেখে নেন, যেগুলো প্রয়োজনীয় ট্রেন চালানোর ক্ষেত্রে সেই জিনিসগুলো উনি বুঝে নেন, এবং কোনো সমস্যা থাকলে সেই সমস্যার কথাটিও এই লবিতে জানিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এইসব করার পর লোকো পাইলটস চলে যান তার গাড়ির চার্জ নেওয়ার জন্য, ট্রেনের চার্জ নেওয়ার জন্য। তো বন্ধুরা, অড আওয়ার্সের কল ছিল, অর্থাৎ 23টা 30 মিনিটে অন ডিউটির কথা ছিল। বন্ধুরা, যথারীতি লোকো পাইলট সাহেব অন ডিউটি করার পর অপেক্ষা করছেন ট্রেনের জন্য। তো প্ল্যাটফর্মের অপেক্ষারত অবস্থায় লোকো পাইলটস রয়েছে। ট্রেন এসে গেছে, এবার চার্জ নেওয়ার পালা। লোকো পাইলট সাহেব চার্জ নেওয়ার আগে যে লোকো পাইলট সাহেব ইনকামিং অর্থাৎ ওই ট্রেন নিয়ে এসেছেন, উনি চার্জটিকে মেড ওভার করবেন এই নতুন লোকো পাইলট সাহেবদের। তো বন্ধুরা, এটাকেই বলা হয় টেক ওভার অ্যান্ড মেড ওভার। যিনি দেবেন তিনি মেড ওভার করবেন, এবং যিনি চার্জ নেবেন তিনি টেক ওভার করবেন। তো এর একটা নির্দিষ্ট সময় থাকে, সেটা 5 থেকে 10 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয় প্ল্যাটফর্ম চার্জের ক্ষেত্রে, অর্থাৎ এখানে প্ল্যাটফর্ম চার্জ নেওয়া হয়। কারণ এই ক্ষেত্রে যাত্রীবাহী ট্রেন, একটা এক্সপ্রেস ট্রেন, বেশিক্ষণ তো ওয়েট করানো ঠিক হবে না, কারণ যাত্রী সুরক্ষার ব্যাপার রয়েছে এবং ডিসিপ্লিনের ব্যাপার রয়েছে, পাংচুয়ালিটির ব্যাপার রয়েছে, সেই কারণের জন্য খুব তাড়াতাড়ি এটা করে নেওয়া হয়। তো প্ল্যাটফর্ম চার্জ নেওয়ার পরে দেখুন বন্ধুরা, চার্জ নিয়ে নিয়েছেন অলরেডি, এবং ক্যাবের মধ্যে সমস্ত জিনিস ওনারা সাজিয়ে নিয়েছেন ওনাদের সুবিধা মতো, জলের বোতল থেকে শুরু করে, যাতে করে কোনোভাবে ট্রেন চালানোর ক্ষেত্রে কোনোরকমভাবে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, এবং ট্রেন চালাতে চালাতে কোনোরকম যাতে করে ট্রেন চালাতে চালাতে হাতের কাছে সব কিছু থাকে এবং সময় নষ্ট না করে খুব সুন্দরভাবে ওনারা ট্রেনটিকে সঠিক স্থানে সঠিক টাইমে পৌঁছে দেন। তো বন্ধুরা, এখনও পর্যন্ত স্টার্টার লাল রয়েছে, স্টার্টার হলেই লোকো পাইলট সাহেব ট্রেন ছেড়ে বেরিয়ে যাবেন। তো বন্ধুরা, শীতের রাত, স্টার্টার তো হয়ে গেছে, লোকো পাইলট সাহেব ট্রেন ছেড়ে বেরিয়ে যেতে যেতেই আপনারা দেখুন রাস্তার কি অবস্থা। ট্র্যাকও দেখা যায় না, ওভারহেডের ওয়্যারও দেখা যায় না, সিগন্যাল তো অনেক দূরের কথা, পাশের পোলগুলো কেমন যেন আবছা, কিছুই বোঝা যায় না। তো বন্ধুরা, ঠিক এইরকমভাবেই কষ্টের মধ্য দিয়ে লোকো পাইলট সাহেব এই ঠান্ডার মধ্যে এইভাবে ট্রেনটিকে কিন্তু তার সঠিক স্থানে পৌঁছে নিয়ে যান। তো বন্ধুরা, হ্যাঁ, ট্রেনের মধ্যে হিটার লাগানো থাকে। তো যদি 3 ফেজ ট্রেন থাকে, অর্থাৎ সাদা ইঞ্জিন থাকে নতুন, তো সেক্ষেত্রে কিন্তু এই হিটারের ব্যবস্থাটা খুব ভালো থাকে, ঠিক আছে, এবং ভেতরটা গরম থাকে। তো বন্ধুরা দেখুন, এটা সিগন্যাল নয়, এটা পোল দেখা গেছে জাস্ট। দেখুন, একটা সময় কি হয়, আমরা যখন রেলের ট্র্যাকে দাঁড়িয়ে থাকি অনেক দূরের জিনিসগুলোও কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু বন্ধুরা এই শীতের রাত্রে এটা হচ্ছে সবথেকে কঠিন একটা সময়, যেখানে না দেখতে পাওয়া যায় সিগন্যাল, না দেখতে পাওয়া যায় পোল। ঠিক এই কারণের জন্যই এই কুয়াশার আচ্ছন্ন সিগন্যালকে তার জায়গাটাকে লোকেট করার জন্য কিন্তু ফগ সেভ ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এইভাবেই লোকো পাইলট সাহেব কিন্তু ওনার ডিউটি সম্পন্ন করেন। এরকম প্রত্যেক দিনের বিভিন্ন ধরনের প্রতিকূলতাকে পেরিয়ে আমাদের মতো যাত্রীদেরকে সঠিক স্থানে সঠিক সময়ে কিন্তু পৌঁছে দেন। তো ট্রেন লেট হওয়ার পেছনে কিন্তু মেন কারণ এটাই, কারণ খুব স্পিডে যদি ট্রেনটা যায়, তো সেক্ষেত্রে ওনারা এই সিগন্যালকে প্রপারলি বুঝতে পারেন না, দেখতে পান না। তো বন্ধুরা, দূর থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা গেছে সিগন্যাল গ্রিন। তো বন্ধুরা দেখুন, কত কাছাকাছি আসার পর দেখা যাচ্ছে সিগন্যালটা গ্রিন, অর্থাৎ ট্রেনের স্পিড কিন্তু অনেকটাই কম করতে হয়। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এরকম ধরনের খুব যদি ডেন্স ফগ থাকে, তো সেক্ষেত্রে ট্রেনের স্পিড ম্যাক্সিমাম 60 থেকে 75 পর্যন্ত করা হয়। তো এটা ডিপেন্ড করে লোকো পাইলট সাহেবের ওপরে। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষার দিকটা খেয়াল রেখে, মাথাতে রেখেই কিন্তু ওনাকে ড্রাইভ করতে হয়। তো অনেক দিক কিন্তু এখানে মেনটেন করতে হয়। তো বন্ধুরা, একা একজন লোকো পাইলটের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা একটু সমস্যা হয়ে ওঠে। ঠিক সেই কারণের জন্যই একটি লোকোতে বা একটি ইঞ্জিনে লোকো পাইলট দুজন থাকে। একজন থাকেন লোকো পাইলট এবং একজন থাকে সহায়ক লোকো পাইলট, যিনি লোকো পাইলটকে সময়ের জন্য সহায়তা করে যাবেন, এবং তিনিও কিন্তু সমান পারদর্শী। তো বন্ধুরা, অবশেষে একটি স্টেশনে ট্রেনটি থামে। এখানে থামার পর আপনারা নিজেরাই বুঝতে পারছেন কেমন ধরনের কুয়াশা এবং কেমন ধরনের ঠান্ডা। যে সময় আপনি লেপ মুড়িয়ে বাড়িতে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে ঘুমোচ্ছেন, সেই সময় লোকো পাইলট সাহেব এরকম রাত্রিবেলায় এরকমভাবে ডিউটি করছেন। তো বন্ধুরা, এই লোকো পাইলটসের চাকরি সত্যি অনেকটাই নিজেদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার মতো। তো বন্ধুরা, এই লোকো পাইলটসের যে জব, এটা শুধুমাত্র একটি জব নয়, আমি এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছি। লোকো পাইলটসের এটা একটি মহান একটা দায়িত্ব এবং একটা কর্তব্য, যেটা যে সমস্ত মানুষরা বুঝতেও পারছেন না তাদের সামনে কীরকম প্রতিকূলতাকে কাটিয়ে উনি একটা স্থান থেকে অন্য স্থানে নিঃস্বার্থভাবে আমাদেরকে পৌঁছে দেন। হ্যাঁ, এটা ঠিক যে ওনাদেরকে এর জন্য বেতন প্রদান করা হয়, কিন্তু বন্ধুরা
একটিবার ভেবে দেখুন, এইরকম সামনে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে একটা ট্রেন যখন সামনে কিছুই দেখা যায় না, সেই ট্রেন যখন মোটামুটি 60-75 স্পিডে চলছে এবং তার সামনে যদি কোনো রকম অবস্ট্যাকেল এসে থাকে, সেটাকে ওনারা কিভাবে রোকাবেন? আমরা দেখেছি এর আগে বালাসোরের অ্যাক্সিডেন্টের কথাটা আমরা সকলেই জানি, যে ঘটনাটি ঘটেছে তাতে লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব দুজনেই মৃত্যুবরণ করেছেন এবং তার সাথে প্রচুর যাত্রী মৃত্যুবরণ করেছেন। তো বন্ধুরা, এই যে ঘটনাগুলো ঘটছে, লোকো পাইলট সাহেব কিন্তু প্রতি মুহূর্তে যদি কোনো ট্রেন সামনাসামনি কোনোভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়, সব থেকে প্রথমে কিন্তু ফ্রন্টলাইন লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটেরই তার জীবন কিন্তু ঝুঁকির দিকে পড়ে। এবং বন্ধুরা, এইরকম প্রতিকূল পরিবেশকে কাটিয়ে শুধুমাত্র ওই বেতন দিয়ে কিন্তু ওনাদের এই ডিউটিটাকে জাস্টিফাই করা কিন্তু ঠিক নয়। তো ওনাদের যে জব, ওনাদের যে স্ট্রাগল, দিন নেই, রাত্রি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, কিচ্ছু নেই, সারা পৃথিবী একদিকে হয়ে গেলেও ওনাকে সঠিক টাইমে অড আওয়ার্সের ডিউটি মানে 23টা 30 অন ডিউটি করতেই হবে। সে যত বাধা বিঘ্নই থাকুক, ভূমিকম্পই আসুক, যাই আসুক, ওনাকে কিন্তু এটা করতেই হবে। কেননা ট্রেন কিন্তু লেট ছাড়া চলবে না। ট্রেন 1 মিনিট লেট হলেই যাত্রীরা কিন্তু, আমরা কিন্তু সেই কথা শুনবো না, কারণ আমি পয়সা দিয়ে টিকিট কেটেছি, আমি অর্থ ব্যয় করে টিকিট কেটেছি, আমরা কিন্তু টিকিট কেটেছি ফার্স্ট ক্লাস, 2 AC 3 AC, আমরা কিন্তু টাকা দিয়ে টিকিট কেটেছি, আমরা ট্রেন লেট কেন শুনবো? তো বন্ধুরা, এক্স্যাক্টলি আমরা কেন শুনবো? এই প্রশ্নের উত্তর যাতে দিতে না হয়, ঠিক সেই কারণের জন্যই এই লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব 1 নম্বর সারিতে দাঁড়িয়ে রয়েছেন এবং ভারতীয় রেলওয়েকে এই প্রশ্নের উত্তর দেওয়ার হাত থেকে কিন্তু এই দুজনই কিন্তু বিরাট ভূমিকা থাকে। বন্ধুরা, আমরা আস্তে আস্তে দেখতে পাবো যে ট্রেন লেট হওয়ার পেছনে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং লোকো পাইলট সাহেবের কিন্তু কোনো হাত থাকে না, কিন্তু ট্রেন বিফোর টাইম বা রাইট টাইমে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বিরাট ভূমিকা থাকে। তো বন্ধুরা, এই শীতের এই কুয়াশার মধ্যে একটু চা হলে কেমন হয়? কারণ এই ঠান্ডার মধ্যে জাস্ট 1 কাপ চা যেন মরুভূমিতে 1 গ্লাস জলের মতো। এবং তখন যদি রাত্রি 2টো হয় তো কেমন লাগে বলুন তো? রাত্রি 2টো, এরকম ঠান্ডা, বাইরে এরকম কুয়াশা, লোকো পাইলট সাহেব ট্রেন চালিয়ে যাচ্ছেন, তার ডিউটি কমপ্লিট করছেন এবং তার মাঝখানে 1 কাপ চা, সত্যি মরুভূমিতে 1 গ্লাস জলের মতো। তো বন্ধুরা, চা পান করেই লোকো পাইলট সাহেব আবার ওনার ডিউটি শুরু করে দেন। বন্ধুরা, লোকো পাইলট সাহেবের চা কিন্তু শেষ, সিগন্যাল তখনও লাল, এই জাস্ট সিগন্যালটি অফ হলো। তো বন্ধুরা, 1 এলো ডাইভারশন সিগন্যাল। অন এবং অফের মধ্যে কিন্তু ঠিক উল্টো জিনিস রয়েছে, যেটা আমরা নর্মালি বুঝে থাকি, তার থেকে কিন্তু উল্টো। সুতরাং রেলওয়ের ভাষা কিন্তু অনেকটা আলাদা, আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এই ঘন কুয়াশার মধ্যে প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে আলটিমেটলি ওনারা পৌঁছে যান ওনাদের ডেস্টিনেশনে। সিগন্যাল তখনও গ্রিন, চার্জ মেড ওভার করে দেন অন্য লোকো পাইলটসদের এবং ওনারাই ট্রেনটিকে ছেড়ে নিয়ে চলে যান ওনাদের ডেস্টিনেশনে। তো বন্ধুরা, একটা ট্রেন যখন একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় যায়, তো তার মাঝখানে কিন্তু একাধিক কেন 2 বা ততোধিক বার লোকো পাইলট সাহেব কিন্তু চেঞ্জ হন। কারণ আপনারা বুঝতেই পারছেন, রাত্রি 12টা থেকে, অর্থাৎ অড আওয়ার্স থেকে ডিউটি, রাত্রিবেলায় একটা মানুষ সে কতক্ষণ পর্যন্ত সঠিকভাবে এই ড্রাইভটা করতে পারে? নেচারের এগেনস্টে এই জব, নেচারের এগেনস্টে এই কাজ। তো সেই কারণের জন্যই লোকো পাইলটসদের লাইফস্টাইলের কথা মাথায় রেখে, লোকো পাইলটসদের শারীরিক পরিস্থিতি এবং মেন্টাল কন্ডিশনের কথা মাথায় রেখে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে রেল। তো বন্ধুরা, এইভাবে লোকো পাইলট সাহেব তার ফার্স্ট জার্নি শুরু করলো হোম স্টেশন থেকে, হোম লবি থেকে উনি চলে গেলেন আউট স্টেশনে। তো বন্ধুরা, আউট স্টেশন এবং হোম স্টেশনের মধ্যে পার্থক্য পরে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ট্রেন চার্জ মেড ওভার করে দেওয়ার পর উনি সোজা চলে আসলেন রানিং রুম। রানিং রুম অর্থাৎ যেখানে রেস্ট করা হয়। লোকো পাইলটস এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটস এবং গার্ড যেখানে রেস্ট করেন, সেই রুমকে বলা হয় রানিং রুম। তখন ভোরবেলা মশারি টাঙিয়ে, ব্ল্যাঙ্কেট মুড়িয়ে লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব শুয়ে পড়লেন এবং একটা ছোট্ট ঘুম দিয়ে নিলেন। সকাল হতেই টিফিন সেরে বাজারে বেরিয়ে পড়ে দুপুরের খাবারের জন্য তৈরি। তো বন্ধুরা, আজকের দুপুরের মেনু ঠিক এটাই। আপনারা দেখুন, লোকো পাইলট সাহেব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব শুধু একটা ট্রেন নয়, আরও বিভিন্ন পরিচিত যেনারা ওখানে রয়েছেন, অনেকগুলো ট্রেন তো ওখানে যায়, এক্সপ্রেস ট্রেন তো অনেক যায়। তো সেখানকার পরিচিত যত লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিজেরা নিজেদের পছন্দ মতো খাবার বানিয়ে নেন এবং সেখানে রানিং রুমে বসে সেই খাবার ওনারা খাওয়া দাওয়া করে, ওনারা রেস্ট করে, ওনারা সেখান থেকে আবার নেক্সট ট্রেন নিয়ে ফিরে আসেন। তো বন্ধুরা, এটা আউট স্টেশন এবং তখনও রাত্রি অড আওয়ার্স। আবার কল হয়ে গেছে 23টা 30 মিনিটে অন ডিউটি করে নিয়ে আবার অপেক্ষা ট্রেনের জন্য। ট্রেন তখনও পর্যন্ত প্ল্যাটফর্মে পৌঁছয়নি। তো বন্ধুরা, প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষা, ট্রেন আসছে, অ্যানাউন্স হয়ে গেছে। দেখুন বন্ধুরা, লাইটগুলো কেমন ফিকে হয়ে গেছে, কুয়াশা তবে পড়া শুরু করে দিয়েছে। তবে
আগের দিনের মতো কিন্তু কুয়াশা এখন নয়। তো বন্ধুরা, এটা একটা কমপ্লিট ডিউটি আপনাদের সাথে আমরা আলোচনা করছি। লোকো পাইলট সাহেব তার হোম স্টেশন থেকে আউট স্টেশনের ট্রেনটা নিয়ে আসলেন, সেখানে রানিং রুমে রেস্ট করলেন। রেস্ট করার পর খাওয়া দাওয়া করে উনি আবার বেরিয়ে পড়লেন ওই ট্রেনটিকে নিয়ে আবার ফিরে আসার জন্য। তো বন্ধুরা, এখান থেকে ফক্সেপ ডিভাইস নিয়ে, টুলস নিয়ে উনি ওয়েট করছেন। এই যে ট্রেন ঢুকে গেছে, লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব ট্রেন থেকে নেমে আসবেন এবং মেড ওভার করবেন এই লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবকে। তো বন্ধুরা, এখানে আবার সেই চার্জ মেড ওভার এবং টেক ওভার করা হবে এবং ইনকামিং লোকো পাইলট সাহেব চলে আসবেন এবং আউটগোয়িং লোকো পাইলট সাহেব এই গাড়ির চার্জ নেবেন। তো বন্ধুরা, এইভাবেই লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব মেড ওভার এবং টেক ওভার করেন তাদের চার্জকে, ট্রেনকে। তো এখন অপেক্ষারত অবস্থায় ইনকামিং লোকো পাইলট সাহেব ওনার ইনস্ট্রুমেন্ট গুছিয়ে নিয়ে নেমে আসবেন। চালানো অবস্থায় রানিং কন্ডিশনে কখনোই লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব ওনাদের ব্যাগ কখনোই গোছান না, কেননা সামনে সিগন্যালের ব্যাপার রয়েছে, দাঁড়ানোর ব্যাপার রয়েছে। কোনোভাবে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় এতে যাত্রীদের সমস্যা হতে পারে এবং সিগন্যাল ওভারশুট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, সিগন্যাল খুব ভাইটাল জিনিস লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রে। সমস্ত ভুল মেনে নেওয়া হয় কিন্তু সিগন্যাল ওভারশুট কখনো মেনে নেওয়া হয় না। সিগন্যাল ওভারশুটের অর্থ হচ্ছে লাল সিগন্যাল পার করা, এটা রেলওয়েতে কোনো দিন মেনে নেওয়া হয় না। তো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ট্রেনকে কি করে থামাতে হয়। ট্রেন চালানো যতটা না সহজ ব্যাপার, ট্রেন থামানো কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন ব্যাপার। এগুলো সমস্ত প্র্যাকটিস। এই জিনিসগুলো আপনারা যদি কখনো আসেন এখানে দেখতে পাবেন যে ট্রেনিংয়ের সময় এই জিনিসগুলো শিখিয়ে দেওয়া হয়। বন্ধুরা, ইনকামিং লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব নিচে নেমে গেছেন। এবার আউটগোয়িং লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেব ট্রেনে উঠবেন। ইঞ্জিন টেক ওভার করে নেওয়ার পর বন্ধুরা এবার চেকিংয়ের পালা। বন্ধুরা, ইঞ্জিনের ভেতরে গিয়ে সমস্ত কিছু চেক করা হয়। বন্ধুরা, ভুলেও কখনো ইঞ্জিনের মধ্যে ঢুকবেন না, কারণ আপনারা জানেন না কোথায় কি জিনিস রয়েছে। প্রচণ্ড হাই ভোল্টেজ থাকে, জাস্ট টাচে দেখতেই পাচ্ছেন কত কষান, টাচ করলে কিন্তু আপনি শেষ হয়ে যেতে পারেন। সুতরাং এর মধ্যে কখনো ভুলেও ঢুকবেন না, ইঞ্জিনের মধ্যে ঢুকবেন না, একদমই ঢুকবেন না। কারণ কখনো এরকম অপশন আসে যে একবার ইঞ্জিনের মধ্যে আমি ঢুকে দেখি, ভুলেও কিন্তু ভেতরে ঢুকবেন না, এতে আপনার জীবন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু আপনার জীবন বলে নয়, আপনি খুঁজেই পাওয়া যাবে না আপনাকে, ঠিক আছে। 25,000 ভোল্ট একটা ছোট্টখাটো ব্যাপার নয়। তো বন্ধুরা, এই লোকো পাইলট সাহেব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সাহেবকে যথেষ্ট ট্রেনিং করেই কিন্তু এই ইঞ্জিনে ওনাদেরকে চার্জ নিতে হয়, এই চাকরিতে জয়েন করতে হয়। তো প্রপার ট্রেনিং ছাড়া এই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করা একদমই নিষিদ্ধ। শুধু আপনি কেন, বাইরেকার কেন, কোনো রেলের কর্মচারী পর্যন্ত ইঞ্জিনে প্রবেশ করতে পারে না উইদাউট অথরাইজেশন, ঠিক আছে। তো এই রেলের ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে গেলে পেপারস প্রয়োজন হয়, অথরিটির প্রয়োজন হয়, পারমিশনের প্রয়োজন হয়, কেননা ওনাদেরকেই প্রবেশ করানো হয় যিনাদের ট্রেনিং রয়েছে। এবং বন্ধুরা, ক্যাবের মধ্যে একটা আলাদা পজিশন এবং এই যে রুম, মেশিন রুম, এইটাকে মেশিন রুম বলা হয়ে থাকে, এই রুমের মধ্যে আলাদা পজিশন। বন্ধুরা, কখনো ট্রেনের ইঞ্জিনের মধ্যে যদি কখনো আপনাদের ওঠার সৌভাগ্য হয়, তাহলে কখনোই ভুলেও এই মেশিন রুমের মধ্যে প্রবেশ করবেন না। এই মেশিন রুমের মধ্যে প্রবেশ করলে আপনার জীবন কিন্তু আপনার হাতে, এবং আপনি জানেন না যে কোথায় কি রয়েছে, এত তারের মধ্যে কোথায় কোন পজিশনে কি রয়েছে, আপনি তার লোকেশন জানেন না। ভুল করেও কোথাও যদি টাচ হয়ে যায়, আপনি কিন্তু একবারই ছবি হয়ে যাবেন, কেউ আটকাতে পারবে না। সুতরাং আপনাদের নিজেদের জীবনের কথা মাথায় রেখে ভুলেও কখনো এই মেশিন রুমে প্রবেশ করবেন না। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব সমস্ত কিছু চেক করে নেওয়ার পর সিগন্যাল গ্রিন হতেই ওনার ট্রেন ছেড়ে দেন। তো বন্ধুরা, রাস্তায় কীরকম কুয়াশা দেখুন, কিছুই দেখা যায় না, সেম কন্ডিশন। এই শীতকালটা ঠিক এইভাবেই চলে। এক একটা সিজনে কিন্তু এক এক রকমের প্রতিকূলতা লোকো পাইলট সাহেব এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সাহেবের সামনে কিন্তু আসে, এবং সেগুলোকে কাটিয়ে ওনারা কিন্তু সঠিক সময়ে আমাদেরকে সঠিক স্থানে কিন্তু পৌঁছে দেয়। তো বন্ধুরা, আপনারা নিজেরাই দেখুন কিভাবে এই ওনাদের ডিউটি চলছে, কীরকম স্পিডে ট্রেন চলছে। আপনারা জাস্ট দেখুন কি তাড়াতাড়ি এই পোলগুলোকে সরে যাচ্ছে একটা থেকে আরেকটা, কীরকমভাবে ডিস্টেন্স কত অল্প, এক একটা পোল থেকে একটা পোলের ডিস্টেন্স প্রায় 75 মিটার, এবং সেই 75 মিটার কত তাড়াতাড়ি ক্রস করে যাচ্ছে দেখুন। সুতরাং কত ফাস্ট ওনাদের কত ফাস্ট ওনাদের ব্রেন এই মুহূর্তে চলে, আপনারা জাস্ট একবার কল্পনা করুন কত তাড়াতাড়ি ওনাদেরকে ডিসিশন নিতে হয়। কারণ না, সামান্য একটু ভুল ডিসিশনে 1 সেকেন্ড
অনেক দূরের কথা। ফ্র্যাকশন অফ সেকেন্ড যদি ব্রেক অ্যাপ্লিকেশন লেট হয়, সিগন্যাল কিন্তু ওভারশুট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, অনেক দিক, অনেক কিছু মাথার মধ্যে রেখে, অনেক জিনিস ওনাদেরকে ক্যালকুলেশন করে কিন্তু ওনাদেরকে এই ট্রেনকে অপারেট করতে হয়। এটা তো আর বাইক নয় বা নর্মাল 4 হুইলার নয় যে ব্রেক চাপলেই ট্রেন কিন্তু ওখানে স্পট দাঁড়িয়ে যাবে, সেরকম কিন্তু সিস্টেম নেই। কারণ ব্রেক অ্যাপ্লিকেশন ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে এক্ষেত্রে। তো বন্ধুরা, এই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে লোকো পাইলট সাহেব ভোরের দিকে পৌঁছন ওনার ডেস্টিনেশনে এবং চার্জ মেড ওভার করে দেন। আউটগোয়িং লোকো পাইলট সাহেব চার্জ টেক ওভার করে নিয়ে সিগন্যাল গ্রিন পেয়ে উনি চলে যান ওনার ডেস্টিনেশনে। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেব হোম স্টেশনে চার্জ টেক ওভার করা থেকে শুরু করে আউট স্টেশনে চার্জ মেড ওভার, দেন রানিং রুমে রেস্ট, তারপর আউট স্টেশনে চার্জ টেক ওভার করার পর হোম স্টেশনে এসে চার্জ মেড ওভার করে তারপর অফ ডিউটি পর্যন্ত লোকো পাইলট সাহেবের কখনো কখনো 2 থেকে 3 দিনও সময় লেগে যায়। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেবের এই টোটাল ডিউটিটাকে একটা ডিউটি হিসাবে কাউন্ট করা হয়। তো বন্ধুরা, লোকো পাইলট সাহেবের যে আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো, আপনারা কিছু শিখতে পারলেন কিনা, কিছু জানতে পারলেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আরও যদি কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেটা প্রোভাইড করার। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।